সুপ্রভাত, স্বাগতম। দেখুন, অলমোস্ট বছরটা তো শেষ হয়ে গেল এবং একটা নতুন বছর আসছে 2026। এখন কথাটা হচ্ছে যে আপনারা কতটুকু জানেন বা জানেন না জানি না, যত বাংলা মিডিয়াম স্কুল রয়েছে, সরকারি স্কুল, তাদের প্রত্যেকটি অলমোস্ট যতটুকু খবর পেয়েছি গত মঙ্গলবার মানে গতকাল আর কি তাদের বাৎসরিক ফলাফল প্রকাশ পেয়েছে। এখন তো জানুয়ারি থেকে ক্লাস শুরু হয় এবং একদিন পরেই অর্থাৎ আজকে তাদের ভর্তি হওয়ার পালা। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে সে সারা বছর কীরকমভাবে পড়াশুনো করেছে তার একটা ফলাফল বেরোলো। তাতে দেখা গেল 40% কি 80%, যাই হোক না কেন, এটা হচ্ছে গিয়ে তোমার একটা বছর তুমি এইভাবে কাটিয়েছো, চমৎকার কাটিয়েছো 80-90%, এটা একটা দিক। যেমন তেমন 40% কাটিয়েছো মানে তোমার খুব একটা ভালো যায়নি। কেয়ারফুল, নেক্সট ইয়ার কেয়ারফুল। আরেকটা নতুন বছর আসছে। তো এই যে বর্ষফল, যেটা আমরা গতকাল প্রায় সবকটা গভর্নমেন্ট স্কুলেই দেখলাম এবং আজকে নতুন বছরের উদ্যোগ, এটার একটা অদ্ভুত কম্বিনেশন নিয়ে আমি সরাসরি ব্যক্তি জীবনে কি হতে পারে বা কি হওয়া উচিত, সারা বছর তো তিনি নানান রকম ফোরকাস্ট করলেন। আমি নিজে থেকেই বলতে পারি মারাত্মক সমস্ত ফোরকাস্ট, যেগুলো এক্সপেক্টই করেনি। সে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে ভারত পাকিস্তানের যুদ্ধ থেকে শুরু করে নানান রকম, তো সেই ধরনের একটা ভয়াবহ ব্যাপার তিনি পরপর বলে গেছেন। আমার বেশ মনে পড়ছে মার্চ মাসে মানে খুব উত্তেজিত থাকতাম, মার্চ মাসের শেষ দিকে বা এপ্রিলে আমাকে প্রত্যেক দিনই বলতে হতো কালকে তো ওটা বলেছেন, আবার কি হবে মশাই, আরে থামুন। তো এই যে একটা সারা বছরের বর্ষফলটা তিনি আজকে অ্যানালাইজ করবার জন্য তাকে ডাকছি এবং তার ভবিষ্যৎবাণী এক্সট্রাঅর্ডিনারি। তার সঙ্গে আগামী বছরের একটা কম্বাইন করে একটা চমৎকার অনুষ্ঠান আপনাদেরকে আমরা উপহার দিতে চলেছি এবং আপনাদের প্রিয় দেবাচার্যজি আছেন। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বর্ষফল আমার প্রতিটা মাস এবং মাসের মধ্যে 15 দিন করে যদি আমি ভাগ করে দেখতে পারি যে এই ক্যালেন্ডারের মধ্যে আমার জীবন প্রণালীটা লেখা আছে, আমার ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস অনুযায়ী আমার এই বছরটা, স্পেশালি এই বছরটা গোচর অনুযায়ী কেমন যাবে, যেটা হয়তো অনেক মানুষ বলবে এটা তো আমার বোঝার কথা না বাবা, যে গোচরটা কি না। স্পেশালি প্রত্যেকটা পার্ট আপনি ভালো খারাপ যখনই পড়তে যাবেন তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এটা কি হতে পারে। যদি ওখানে খুব ভালো লেখা থাকে আপনি জানবেন যে আপনার এই আগামী মাসটা ব্যবসায়িক দিক থেকে হতে পারে, পড়াশোনার দিক থেকে হতে পারে, চাকরির দরজা খুলে যাওয়ার জায়গা থেকে থাকতে পারে। প্রতিটা ভাগ না সেপারেটভাবে দেওয়া থাকে। এটা এবছর থেকে মানে আগের বছরও আমি কয়েকজনকে দিয়েছিলাম, কিন্তু এবছর স্পেশালি আমার মনে হয় যে এটা মানুষের খুব দরকার এবং মানুষ এখন খুব সিস্টেমেটিক ওয়েতে চলতে ভালোবাসে। এবং যদি কেউ আগে থেকে জানা থাকে যে আমার আগামী দিন এই হতে চলেছে বা এই টাইম থেকে এই টাইম পিরিয়ডটা আমার খুব ডিস্টার্ব আছে, না আমি এই টাইমে শেয়ার মার্কেটে অ্যাটলিস্ট টাকা লব্ধি করবো না, আমি নিজেকে প্রস্তুত রাখতে পারবো, হ্যাঁ আমি এই টাকাটা সেভ রাখবো, এখন আমার এই খারাপ টাইমটা কেটে যাক তারপর আমি ইনভেস্ট করবো। সাড়ে সাথী আছে, মেষ রাশির ক্ষেত্রে অনেকের মাথায় থাকবে যে লস ছাড়া বাকি কিছু পাওয়া যাবে না, এরকমটা কখনোই নয়। যে কিছু সময় মেষ রাশি স্পেশালি আমার যেটা দৃঢ় বিশ্বাস, ঠিক মে মাসটা ক্রস করবে, জুন মাসের স্টার্টিং থেকে কিন্তু ভালো একটা টাইম পেয়ে যাবে এবং সেই টাইমটাতে লোন বলুন, অর্থ সংগ্রহ বলুন বা ইনকামের জায়গাটা বলুন, চাকরির জায়গা বলুন, মানে বিভিন্ন জায়গা থেকে মেষ রাশির একটা ভালো পজিটিভ জায়গা আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। এটা একটা পার্ট। এবারে এই বর্ষফলটা কি, আমি দেখা গেল বৈশাখ মাসে আমি যদি এবারে বাংলা মাসে করে দিই তাহলে পরে দুটো ভাগেই থাকে স্পেশালি। এবারে জানুয়ারি থেকে যদি আমি স্পেশালি দিতে থাকি না, তাহলে দেখা যায় যে মানুষের বুঝতে সুবিধা, জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ তার মধ্যে প্রথম দিন থেকে, হ্যাঁ, যে আমার এই বছরের প্রথম মাসটা এইভাবে কাটতে পারে, আমাকে এই জায়গায় সাবধান হওয়ার সম্ভাবনা আছে, আমার এই জিনিসের জন্য হয়তো দৈহিক পীড়া পেতে পারি, অথবা আমাকে এই জায়গায় এই মুহূর্তে যাত্রা করা থেকে বিরত থাকতে পারি। যদি ডিটেলস এটা জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি থাকে তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বেটার। এবং যাদের স্টুডেন্ট লাইফ আছে তারাও জানতে পারবে যে পরীক্ষাটা থাকলে পরে কীরকম রেজাল্ট হওয়া যায়, বা কেউ চাকরির পরীক্ষা দিচ্ছে সে বুঝতে পারবে যে যদি চাকরির পরীক্ষাটা ওই মাসে আসে আমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কতটা থাকবে।
তো বিভিন্ন দিক থেকে হেল্পফুল। বর্ষফল পঞ্জিকা বলতে পারেন, তো এই পঞ্জিকাটা আমার মনে হয় প্রত্যেকের লাইফেরই দরকার আছে। যাদের যাদের রিকোয়ারমেন্ট থাকবে তারা হোয়াটসঅ্যাপ করবেন। ডেট অফ বার্থ হ্যাঁ অবশ্যই চার্জেবল নয় এটা নয়, তবে হ্যাঁ সামান্য কিছু চার্জ করা হয় এটার জন্য, এমন কিছু চার্জ করা হয় না, এটুকুনিও জানিয়ে রাখি। কিন্তু যেটাতে হয়তো আগামী দিনগুলো আপনার ডিটেলস আপনার জানার বা কি বলবো পা ফেলার মতো, নিশ্চিন্তে পা ফেলার মতো একটা পঞ্জিকা আপনার হাতে থাকবে। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে আমাদের একটা ইংরেজিতে প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। একদম। সকাল সারাদিনের পরিচয়ক। যেমন ধরুন আজকে সকালবেলা কুয়াশা কুয়াশা ছিল এবং আছেও এখনো। এখনো আছে, কিন্তু সেটা ধীরে ধীরে কেটে যখনই রৌদ্র উঠবে ধরে নামাই যাবে যে আজকে রাত্রিবেলা কিন্তু টেম্পারেচার ডাউন হবে। একদম। এবং এই যে একটা আমাদের প্যারামিটার তৈরি হয়ে গেছে যে আমরা বুঝতে পারি সকালবেলা মেঘলা করে রয়েছে, সারাটা দিন খারাপ যাবে, হঠাৎ করে তো আর ফুক করে মেঘের ফাঁক দিয়ে সূর্য আসবে না, আসা সম্ভব না। তো এইটা হচ্ছে গিয়ে একটা সম্বৎসরের ব্যাপার। দেবাচার্যজি যেটা খুব ইন্টারেস্টিংলি বলল যে এই ইংরেজি প্রবাদটা যদি সত্যি হয়ে থাকে, অর্থাৎ মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনার জানুয়ারির 1 তারিখ থেকেই কিন্তু আপনার টাইম স্টার্টেড নাও, টিক 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 করতে 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 একেবারে 31 জানুয়ারি 2026 অব্দি কে থাকবে না আমরা জানি না, কি হবে না জানি না, একটা ভোট আছে, কে আসবে না জানি না, মানে এভরিথিংস আর ডিপেন্ড। কিন্তু তবু তো জানতে ইচ্ছা করে। বাস্তব। এবার হ্যাঁ ভোটের ব্যাপারটা নিয়ে তো কে আসবে না, ভোটের ব্যাপার না, সব মিলিয়ে বলছি ভোটের ব্যাপারটা নিয়ে আমাদের প্রত্যেকেরই একটা বড় আশা আছে যে কে আসবে না, নতুন কারোর মুখ দেখতে হতে পারে কিনা, বা যিনি আছেন তিনি থাকবেন কিনা, আগামী দিন চেঞ্জেস কতটা হতে পারে। হ্যাঁ অবশ্যই এখনো টাইম হয়নি এই ব্যাপারটা নিয়ে, তবে রেজাল্ট যাই হোক আলোচনা হবে, এটা নিয়ে হয়তো আমি একটা এপিসোড করবো। কিন্তু বাকি যেটা রইলো, কিন্তু তার আগে যেটা না আমার মনে হয় যে অস্থিরতা একটু বেশি কাজ করবে কোথাও না কোথাও ফেব্রুয়ারি মাস অবধি। হ্যাঁ ফেব্রুয়ারি মাস অবধি তো আমি আগাগোড়াই বলেছি, ফেব্রুয়ারি মাসের 23 তারিখ অবধি একটা অস্থিরতা কাজ করবে পুরো দেশের ক্ষেত্রেই বলতে পারেন। বাকি ওভারঅল ঠিক আছে, এই বছরটা খুব খারাপ নেগেটিভ এরকম কখনোই নয়। হ্যাঁ খারাপের পালাটা যদি আমি বলি এই লাস্ট ইয়ার যেটা দেখেছি এর থেকে হয়তো সামান্য কম, কিন্তু খুব কম থাকবে, মানে কমবে একটু বলছেন। হ্যাঁ স্লাইড কম থাকবে, কিন্তু খুব কম থাকবে, এটা কখনোই ভাবার কারণ নেই। রবির বছর বলে মানুষ সম্বোধন করছেন, দেখা যাক কে কতটা নাম যশ খ্যাতি অর্জন করতে পারে। তো আলটিমেটলি আমার মনে হয় যে আমার যেটা লক্ষ্য বা আমার যেটা তাগিদ সেটার দিকে যদি আমি তাকিয়ে থাকি তাহলে আমার মনে হয় বেটার। এর বাইরে বাকিটা এই মুহূর্তে দেখার দরকার নেই, সেটার জন্য 2027 2028 পড়ে রয়েছে, সেই সময় গিয়ে দেখা যাবে। এবারে ধরুন দুটো ব্যাপার, একটা হচ্ছে যে যারা বয়সে তরুণ, আপনাকেও তরুণের দলেই রাখা যায়, যাই বলুন না কেন, আমরা বৃদ্ধ। তো একটা ব্যাপার হলো যে তরুণদের জন্য বা তরুণীদের জন্য আই ক্যান ওয়েট। ঠিক আছে, দেবাচার্য বলেছেন 2026টা 25-এর তুলনায় বেটার হবে, আবার 27-28টা আরও বেটার হতে যাবে, এটা দেবাচার্যের একটা ফোরকাস্টটা তো দেখছে। এয়ার ইন্ডিয়ার ঘটনা সব বাদ দিলাম, আপনার এয়ার ইন্ডিয়ার মতন ওরকম ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, এটা আনএক্সপেক্টেড, মানে এটা আমার মানে কর্মজীবনের একটা ভয়াবহ অভিজ্ঞতা, জানি লোকটা বলে গেল, সেই ঘটনাটাই ঘটলো লাস্ট তেজাস। মানে এই ব্যাপারগুলো খুব দাগ কাটে, যে কোনো মানুষের মধ্যেই দাগ কাটে একদম। তাহলে তরুণ প্রজন্মের কাছে তারা দে ক্যান ওয়েট, যে ঠিক আছে দেবাচার্যজি বলেছেন আমরা যেমনভাবে চলতে থাকি, নিজেদের দৃঢ়তা বাড়াই, প্রয়োজন হলে প্রতিকার নেব, তার সঙ্গে যোগাযোগ করব, অল পেয়েবল ডেফিনেটলি। কারণ আজকের দিনে আপনি একটা মানে সামান্য অ্যাডভাইস কারোর কাছ থেকে নিতে গেলে সেটা পে করতে হয়, এবং আমেরিকাতে সেটাই নিয়ম। আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে যে কোনো একটা ব্যাপারে যে আমি বাগান করব, কারোর কাছে এটা গেল, যে কি করা যায় বলুন তো, ইউ হ্যাভ টু পে, ফোকটে কিছু হবে না ভাই, তোমার বাড়ির বাগান তুমি সাজিয়ে দেবে আর আমি বিনা পয়সা তোমাকে উপদেশ দেবো, তো দ্যাট ইজ পেয়েবল, ওকে পেয়েবল, অ্যাকসেপ্টেড। এবারে কথাটা হচ্ছে একজন তরুণ ক্যান ওয়েট, কিন্তু দোজ হু হ্যাভ ক্রসড 50 or 60 ইয়ার্স, তাদের বিজনেসে রয়েছে, তারা খুব দ্রুততা চায়, কাল আছে কিনা কে জানে, তাই না? তো সুতরাং আপনার দুটো প্যারামিটার কিন্তু দুভাবে কাজ করবে আগামী বছরটা, তাই একদম। আর তরুণ প্রজন্মের ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সবসময় একটাই কথা বলা যায় যে সুগন্ধের বসে দেশলাই কাঠির মতন, একদম। তো
তো সাংঘাতিক ব্যাপার। তো এরা কখন কি করতে পারে বা না পারে কোনো কিছু প্রেডিকশনের মধ্যে রাখে না, কিন্তু আমার হ্যাঁ, বিশ্বাস- এটাও ঠিক বলেছেন। হ্যাঁ, এবং আমার বিশ্বাস আগামী দিন এদের পক্ষে মানে এই প্রজন্মটার ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো, এবং এরা কি বলবো সেই সব জিনিসগুলোর সাথে ওয়াকিবহাল যেগুলোর সাথে হয়তো আমরা ছিলাম হ্যাঁ, না, সত্যি তো তাই। বা আমরা যেটুকুনিও থেকেছি সেটা আপনারা আরো ছিলেন বেশি না। বেড়ে গেছে, হ্যাঁ, ঠিক। আপনারা ছিলেন না। তো হ্যাঁ, এখন হয়তো আরো হাই ফাই হয়ে গেছে ব্যাপারগুলো। তো ওদের ক্ষেত্রে ভালো, আগামী দিন পুরো তরুণ প্রজন্মের ভালো কাটুক, যারা যে স্তরে আছে, যে জায়গা থেকে আছে। তো আমি রিসেন্টলি আজ সকালবেলায় কোথাও একটা কমেন্টস পড়ছিলাম, একজন ভদ্রলোক একটা কোথাও কমেন্টস করেছেন, পরে এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, যে উনি ওনার ভাষায় বা রুচিবোধ অনুযায়ী কিছু ওয়ার্ড ইউজ করেছেন, তারপরে লিখেছেন যে বাস্তু নিয়ে আলোচনাতে ওনার মনে হয়েছে যে কোথাও মানে আমার বাস্তু নিয়ে যে আলোচনা বা অন্য কারোর বাস্তু সেটাও না, বাস্তুটা নিয়েই ওনার মনে হয়েছে যে বাস্তুটা একটা বিজনেস পারপাস ইউজ হয়। যে ওনার মনে হয়েছে যে স্যার এপিজে আবুল কালামের সময় কি বাস্তুর প্রবলেম ছিল না, যে উনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে একজন প্রেসিডেন্ট হয়েছেন। দাদা, আমার সব থেকে বড় কথা, সাবজেক্ট কি সেটাকে আগে বুঝতে হবে। নাম্বার ওয়ান, এটা যদি না বোঝেন তাহলে আপনি বোধগম্যের বাইরে রয়েছেন, এটার ব্যাপারে আপনি কিছু বোঝার চেষ্টাও করবেন না, আমি বরং বলি, না, আমি একটু যদি বলি, না বললে আমি কি বলবো, অন্য জায়গায় থেকে যাবো। কারণ আমার গাটা জ্বলে গেল আপনার কথা। না, প্রথম কথা হচ্ছে, যদি বাস্তু সত্যি খারাপ থাকতো তাহলে ওই ঘর থেকে উঠে আসা ছেলেটা বা মানুষটা কোনোদিনও দেশের কি বলবো প্রেসিডেন্ট হতে পারতেন না। তার মানে কোথাও না কোথাও উনার জায়গাটা, উনার নাম, উনার সমস্ত জায়গা থেকে বেটার ছিল। ইন্দ্রপ্রস্থের সময় অবশ্যই বাস্তু ছিল, তা সত্ত্বেও কেন প্রবলেম হয়েছিল? প্রবলেম ইন্দ্রপ্রস্থের সময় বাস্তুতে ছিল বা ছিল না, আপনার পরিবার বা আমার পরিবারকেও দেখতে যায়নি। নাম্বার থ্রি, যে পঞ্চপাণ্ডবেরও তো একটা সময় এসে মৃত্যু হতে হয়েছিল। মৃত্যু প্রত্যেকের আছে, এর জন্য দরকার নিশ্চিন্ত মনে একটু জ্ঞান, একটু কি বলবো শাস্ত্র পাঠ। শাস্ত্র যদি পাঠ না করেন, এরকম অবোধ টাইপের প্রশ্ন মাঝে মধ্যে বেরিয়ে আসে। অবোধ বললাম কারণ সত্যি আমার মনে হয় এটা আমি ভুল ওয়ার্ড ইউজ করিনি, কারণ আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন সেখানে এই ওয়ার্ডটা পারফেক্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনার যে জিনিসটা মনে হয়েছিল যে পঞ্চপাণ্ডবের মৃত্যু হয়েছিল, কেন মৃত্যু শ্রীকৃষ্ণেরও হয়েছিল, এবং পঞ্চপাণ্ডবের মৃত্যু থেকে শুরু করে কৌরবদের মৃত্যু, প্রত্যেকটা জিনিসের রচয়িতা কে ছিলেন সেটা পড়ার জন্য আপনার মনে হয় রামায়ণ, মহাভারত, গীতাটাকে অ্যাটলিস্ট যদি নিজে হাতে পড়ার মতো, তো আমার মনে হয় না মানসিকতা আপনার আছে। আর সেটার থেকে বাদ দিয়ে আপনি চেষ্টা করবেন একবার ওই কুকু FM বা বাকি যে টিভিতে বা মোবাইলে দেখা যায় না, সেগুলোতে একবার ছোটদের যে অংশগুলো সেগুলোতে খুব তাড়াতাড়ি দেখায়, সেগুলোতে দেখবেন, তাহলে একটা সামান্য জ্ঞান অ্যাটলিস্ট আপনার মধ্যে আসবে যে বাস্তুটা। আমি যদি চিকিৎসা শাস্ত্রকে ব্যবসা বলি, কোনো ভুল বলবো? আপনি হয়তো সেই ব্যবসাটা কোথায় না, হ্যাঁ, ব্যবসাটা কোথায় নেই। তো সেই জায়গাটা থেকে অনুযায়ী, সেই জায়গা থেকে যদি আপনি এগোন, তাহলে আমার মনে হয় যে আপনার এই জায়গাটার ধ্যান ধারণা, আপনি কোথাও না কোথাও কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, তাহলে সেইটি ব্যবসাটা কি কোথাও খারাপ? ব্যবসাটাকে যদি কেউ হাইলাইট করে বা সেই ব্যবসাটাকে নোংরামির জায়গায় নিয়ে যায় বা ভুল পথে চালনা করে, আজকে চিকিৎসা শাস্ত্রে বহু মানুষের ভুল ট্রিটমেন্টের জন্য মৃত্যু হয়ে থাকে। তার জন্য কি পুরো চিকিৎসা শাস্ত্র ভুল? জ্ঞান রাখা ভালো, কিন্তু অল্প জ্ঞানে অত্যাধিক ছটপট করলে পরে আমার মনে হয় এরকম ভুল আলোচনাতে আপনার লেখা নিয়ে আলোচনা করে 5 মিনিট সময় নষ্ট করার মতো ইচ্ছে আমার ছিল না। কিন্তু আমার মনে হলো যে নেক্সট টাইম কেউ যদি কখনো এরকম ভাবেন, তাহলে দয়া করে তাহলে একটু পড়ে এসে লিখবেন, আমার মনে হয় বেটার। স্যার এপিজে আবুল কালামকে নিয়ে যদি আলোচনা করতে হয়, আগে তার সম্বন্ধে একটু পড়ুন, সে কোথায় জন্মগ্রহণ করেছে, কি করেছে, কতটা গরিব ছিল, কৃষকের ঘরের ছেলে ছিল। তার ফুল নামটা আপনার জানা নেই, কিন্তু স্যার এপিজে আবুল কালামটা আপনার জানা আছে। আমি এখন বললাম বলে আপনি হয়তো গুগলে সার্চ করে জেনে আমাকে আবার রিপ্লাই করে দেবেন, সেটা করবেন না প্লিজ। বাকিটা আমার জানা আছে। তো ওভারঅল কোথাও ব্যবসা ছাড়া কিছু হয় না, এটা বাস্তব, কিন্তু এর মানে এই নয় যে প্রতিটা জিনিসের সাথে ব্যবসা যুক্ত থাকবে, বা যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলোর সাথে সবসময় ব্যবসা ওরিয়েন্টেড হতে পারে। কোনো জ্যোতিষের এরকম ইচ্ছে থাকে বলে আমার মনে হয় না। যদি কেউ করে, তাহলে আমি চিকিৎসা শাস্ত্রের উদাহরণটাই আপনাকে দিতে হবে, যে বহু মানুষের মৃত্যু হয়েছে কিন্তু ভুল ট্রিটমেন্টে। তো সেক্ষেত্রে কি চিকিৎসা শাস্ত্রটা টোটালটাই ভুল? মানুষ যায় না চিকিৎসা করতে কোথাও? তো এইগুলো বুঝতে হবে। আমি যেটা দেবাচার্যকে বলতে গেলাম
যেখানে উনি বললেন যে আমি বলিনি, সেখানে আমি একটা কথাই বলতে চেয়েছিলাম যে আমরা একটা বাস্তু নিয়ে অনুষ্ঠান করব খুব শিগগিরই, এর আগে কোনো কথা নেই, পরে কোনো কথা নেই, এই একটা লাইন বলবো, আপনারা বুঝবেন যে হোয়াট ইজ বাস্তু, এটা করবো। এবছরও করতে পারি। ছোট ছোট বিষয় তুলে ধরেছি, এটা থাকলে এটা হতে পারে, এটা বলেছি। আমরা কি এখানে বসে কখনো রেমেডি নিয়ে আলোচনা করেছি? না, দেবর। কাউকে বলেছি আপনারা আমাদের ফোন করুন, আমার কাছে আসুন, এই রকম সাবজেক্ট নিয়ে কখনোই কাউকে আমরা এখানে কি বলবো জানাইনি, আজ অব্দি বলিনি যে কেউ আমার কাছে আসুন। আমি সবসময় বলার চেষ্টা করি কোনো প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান, আমার থেকে অনেক হাই লেভেল অনেক বড় মানুষ আছেন, তাদের অনেক বেশি জানা আছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আপনার মতো অবোধ বা নির্বোধ যারা আছেন, তারা এরকম লিখলে উত্তরটা বেরিয়ে আসে, অনেকে ভাববেন রাগ করে দিচ্ছি, একদম নয়। আপনার প্রতি রাগ করার আমার কোনো অধিকারই নেই, কারণ আপনি আমার ফ্যামিলিরও কেউ নন, আপনি আমার বন্ধুও নন, আপনাকে আমি চিনিও না। তো আপনার প্রতি রাগই বা কেন করবো, দুঃখই বা কেন পাবো? কিন্তু আমার মনে হলো এই জ্ঞানটা আপনাকে দেওয়া উচিত, যেন নেক্সট টাইম অন্য কাউকে বিব্রত করার আগে এইটুকুনি বোঝা উচিত যে আপনি এর ব্যাপারে কিছু জানেন না, সেহেতু আপনার মুখ খোলার আগে ভেবে খোলা উচিত। ধন্যবাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা বাস্তু নিয়ে একটা চমৎকার অনুষ্ঠান খুব শিগগিরই প্রেজেন্ট করবো আপনাদের। হ্যালো, আজকে কি ফোন এই হতো? হ্যাঁ বলুন। বলবো, আমি একটু কথা বলবো। কার সম্বন্ধে? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমি তো ওনার অনুষ্ঠান রেগুলার শুনি, এই টাইমেরটা ভালো লাগে, সেই জন্য করছি। আমার ছেলের জন্ম হচ্ছে 2রা ডিসেম্বর, হ্যাঁ, রাত্রি 9টা 10। 2রা ডিসেম্বর সালটা কত দিদি? 1989। 89। টাইম? রাত্রি 9টা 10। 9টা 10। দিনহাটা কোচবিহার। দিনহাটা কোচবিহার। বুঝলাম। শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার ছিল। মকর রাশি কর্কট লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মকর রাশি। বৃহস্পতি বকরি, আসন্ন ফল লাভে বঞ্চিত। আচ্ছা, সেকেন্ড হচ্ছে লগ্নে কেতু, লগ্নে সপ্তমে শুক্র চন্দ্র রাহু। আচ্ছা, খুব ভালো, ভুল বলবো না কিছু। চন্দ্র শনির ঘরে থাকলে ডিপ্রেশন থাকে, মানসিক হতাশা থাকে বেশি। শুক্রের ঘরে মঙ্গল থাকলে স্যাটিসফ্যাকশানের অভাব থাকে, ভালো জায়গায় দাঁড়াতে গিয়ে বা কাজের জায়গাটাতে স্পেশালি যদি বলি একটু চিন্তাভাবনার ব্যাপার আছে। বৈবাহিক জীবনে পা রেখেছে আশা করি, যদি পা রেখে থাকে তাহলে পরে কিছু সমস্যা ওকে ফেস করতে হবে ছেলেকে, আর যদি না রেখে থাকে তাহলে অবশ্যই জুটক বিচার করে যেন বিবাহিত জীবনে পা রাখে, এটা গেল মেন জিনিস। তা নাহলে পরে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। বুঝতে পারলেন? বলুন। হ্যাঁ, না মানে ও হলো একটু বাইরে যেতে চাচ্ছে, ওটা কি হবে? আমি বললাম কর্মজীবনে তো বাইরের কথা বলেছেন। হ্যাঁ, কিছু কিছু সমস্যা রয়েছে, স্যাটিসফ্যাকশন নিয়ে একটু প্রবলেম হবে এই মুহূর্তে। যাবে না আমি কখনোই বলবো না, হয়তো প্রথমবার ক্যান্সেল হয়ে সেকেন্ডবার যাওয়ার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এই দেবাচার্যর অনুষ্ঠানে এটাই স্পেশালিটি যে মানুষ আসে এবং একটা থ্যাংক ইউ দিয়ে চলে যায়। একেবারেই শেষ পর্বে পৌঁছেছি। আমি মনে করি যে সময়টা যেটা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, যে গত বছরটা কেমন গেল, আগামী বছরের একটা ট্রেন্ড আপ একেবারে 1 জানুয়ারি থেকে আমাদের ধরা উচিত। 1 জানুয়ারির আগে অনেকগুলো দিন আসবে পরপর, কিন্তু হঠাৎ করে টুইস্ট হয়ে গেল প্রোগ্রামটা। টুইস্ট হয়ে গিয়ে সেটা চলে গেল বাস্তুর জায়গায়। একটা ছোট কথা বলবো যে এই লিওনেল মেসি, তার বুট পরার কতগুলো স্টাইল রয়েছে। তিনি বাঁ পায়ের প্লেয়ার, ডান পায়ে প্রথম বুট পরেন এবং যেখানে বসে পড়েন সেখানে ওইভাবেই পড়েন। কেন পড়েন? কারণ তার একটা বাস্তুর উপর কিন্তু একটা মারাত্মক ব্যাপার আছে এবং তিনি মনে করেন যে তার পক্ষে স্পেনটা খুব সেফ জায়গা, এবং তিনি সেই চেষ্টা করে এতে গিয়েছিলেন ফার ইস্টে, মানে ওই আপনার অ্যারাবিয়ান কান্ট্রিতে খেলতে, ফ্লপ করেছিলেন পুরোপুরি। দ্যাট ইজ বাস্তু। এই যে বাস্তুর ব্যাপারটা একটা মহান খেলোয়াড়কে দিয়ে উদাহরণ দিলাম, এরকম হাজার ঘন্টা আছে দেবাচার্যের কাছে। তবে আজকের মতন আমাদের বিদায় নিতে হচ্ছে। নেক্সট দিন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে কাকে বলে বাস্তু এবং তার প্রয়োজন কতটা, এবং ডেফিনেটলি দ্যাট ইজ কমার্শিয়াল। ফ্রিতে কিছু হয় না, তুমি বললামই। ডেফিনেটলি বিজনেসম্যানদের আগে দরকার, তারপরে আমার মতন ছোটোখাটো ক্ষুদ্র লোক যে দিন আনি দিন খাই। প্রথম দরকার কমার্শিয়াল। কমার্শিয়াল না থাকলে বাস্তুর কোনো ভ্যালুই নেই।
বলতে বাধ্য হলাম। মাফ করবেন, ধন্যবাদ। একদম।